একটা ইনভেস্টমেন্ট পোর্টফোলিও বানানো জানেন তো অনেকটা একটা চ্যাম্পিয়ন ক্রিকেট টিম গড়ার মতো। মানে টিমের প্রত্যেকটা প্লেয়ারের যেমন একটা খাস ভূমিকা থাকে ঠিক তেমনি। তো চলুন এই আলোচনায় আমরা দেখব কিভাবে এই সহজ ভাবনাটাকেই একটা স্মার্ট ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজিতে বদলে ফেলা যায়। আচ্ছা, তাহলে ইনভেস্টমেন্টের এই টিম বানানোর ব্যাপারটা নিয়ে আরেকটু গভীরে যাওয়া যাক, কি বলেন? আমরা দুটো খুব জনপ্রিয় প্যাশনের মধ্যে একটা দারুণ মিল খুঁজে দেখব, ক্রিকেট আর ইনভেস্টিং। কারণটা খুব সোজা, দুটো ক্ষেত্রেই কিন্তু ঠিকঠাক টিম বানানোই জেতার আসল চাবিকাঠি। দেখুন, একটা ব্যালেন্সড ক্রিকেট টিমে জিততে গেলে যেমন স্পেশালিস্ট প্লেয়ার লাগে, পোর্টফোলিওটাও কিন্তু ঠিক সেরকমই, কোনো আলাদা ব্যাপার নয়। এখানে লার্জ ক্যাপ স্টকগুলোকে ভাবতে পারেন অভিজ্ঞ ব্যাটসম্যানের মতো, বেশ স্টেডি। আর মিড আর স্মল ক্যাপগুলো হলো গিয়ে অ্যাগ্রেসিভ অলরাউন্ডার, যারা যখন তখন দ্রুত রান তুলে খেলার মোড় ঘুরিয়ে দিতে পারে। মানে প্রত্যেকেরই একটা আলাদা আর খুব জরুরি ভূমিকা আছে। কিন্তু টিমের গঠনটা দেখতে যতটা সোজা মনে হচ্ছে, ইনভেস্টিংয়ের আসল মাঠে নামলে কিন্তু খেলাটা বেশ কঠিন। বেশ কিছু জটিল চ্যালেঞ্জ সামনে আসে। চলুন তো দেখি সেই চ্যালেঞ্জগুলো ঠিক কি কি। ইনভেস্টরদের মাথা প্রায়ই একটা গোলকধাঁধার মধ্যে ফেসে যায়, যেখানে স্ট্র্যাটেজি নিয়ে হাজারটা প্রশ্ন। আর প্রশ্নগুলো এমন যে একটা আরেকটার উল্টো কথা বলে। যেমন ধরুন, কিনে রেখে দেব নাকি সময় মতো রিব্যালেন্স করব। এখন কি ইনভেস্ট করার ঠিক সময়? লার্জ, মিড না স্মল ক্যাপ, কোনটা ভালো হবে? এই যে প্রশ্নগুলো, এগুলো কিন্তু মাথায় ঘুরতেই থাকে। আর এই সব প্রশ্ন থেকেই কিন্তু একটা খুব সাধারণ জিজ্ঞাসা উঠে আসে, তাহলে প্রতি বছর ভালো রিটার্নের জন্য বাজিটা ধরা উচিত কোথায়? কোন মার্কেট সেগমেন্টটা প্রতি বছর স্টার প্লেয়ারের মতো পারফর্ম করবে? এখন এই টেবিলটার দিকে একটু ভালো করে তাকালেই একটা দারুণ ব্যাপার চোখে পড়বে। দেখুন তো এখানে কোনো নির্দিষ্ট প্যাটার্ন খুঁজে পাওয়া যায় কিনা। যায় না। খেয়াল করে দেখুন, 2018 অর্থবর্ষের স্মল ক্যাপ সেরা, তো আবার 2023-এ মিড ক্যাপ। পরের বছর মানে 2024-এ আবার স্মল ক্যাপ টপে। মানে কি দাঁড়ালো? প্রতি বছরই সেরা পারফর্মার কিন্তু বদলে যাচ্ছে। আর এর থেকে একটাই জিনিস পরিষ্কার, পরের বছরের উইনার কে হবে সেটা আগে থেকে বলাটা প্রায় অসম্ভব একটা ব্যাপার। আর এই যে অনিশ্চয়তা, এটাকে নিজে নিজে সামলানোর চেষ্টা করা, মানে কোনো কোচ ছাড়া মাঠে নামা, অথবা ওই যে একটা সাধারণ বাই অ্যান্ড হোল্ড স্ট্র্যাটেজি নিয়ে পড়ে থাকা, দুটোতেই কিন্তু বেশ বড়সড় ঝুঁকি আছে। একটা উদাহরণ দিই। ধরুন 2014 সালে একটা বাই অ্যান্ড হোল্ড পোর্টফোলিও শুরু করা হলো। সময় যেতে যেতে তাতে স্মল আর মিড ক্যাপের পরিমাণ বাড়তে বাড়তে 60%-এরও বেশি হয়ে গেল। আর ঠিক তারপরেই ওই সেগমেন্টগুলো থুম করে পড়ে গেল। কি হলো তার ফলে? রিটার্নের দফাফা। আবার এর ঠিক উল্টো ঘটনাটাও কিন্তু ঘটেছে। 2018 সালে শুরু করা একটা পোর্টফোলিওতে স্মল আর মিড ক্যাপের পরিমাণ ছিল বেশ কম। আর কি আশ্চর্য, ঠিক তারপরে ওই সেগমেন্টগুলো রকেটের গতিতে ওপরে উঠল। ফলাফল, একটা বিশাল লাভের সুযোগ স্রেফ হাতছাড়া হয়ে গেল। এই ডেটা থেকে একটা খুব সাধারণ বিহেভিয়ারাল ট্র্যাপ বা আচরণগত ফাঁদের ছবিটা পরিষ্কার হয়। ইনভেস্টররা কি করে? তারা রিসেন্টলি যারা ভালো পারফর্ম করেছে তাদের পেছনেই ছোটে। আর এর ফল কি হয়? প্রায়শই বেশি দামে কেনা আর কম দামে বেচার মতো ভুল হয়ে যায়। আর এই স্লাইডটা খুব পরিষ্কার করে দেখিয়ে দিচ্ছে যে নিজে নিজে পোর্টফোলিও ম্যানেজ করাটা শুধু স্ট্র্যাটেজির দিক থেকে কঠিন নয়, এর অনেকগুলো প্র্যাকটিক্যাল সমস্যাও আছে। ভাবুন তো, সময় আর খাটুনি তো আছেই, তার ওপর লেনদেনের খরচ, ট্যাক্সের ব্যাপার, আর সবচেয়ে বড় কথা, নিজের আবেগের বশে ভুলভাল সিদ্ধান্ত নিয়ে ফেলা। এই সব বাধাগুলো কিন্তু প্রায়ই ভালো একটা প্ল্যানকে ভেস্তে দেয়। তাহলে প্রশ্নটা হলো, যদি নিজে নিজে করাটা এতই কঠিন হয়, তাহলে উপায়টা কি? বিকল্প আছে। আর সেই বিকল্পটাই হলো একজন কোচকে টিমে নিয়ে আসা। একজন ভালো কোচ কি করেন? তিনি শুধু প্লেয়ার সিলেক্ট করেন না, তিনি পুরো স্ট্র্যাটেজিটা ম্যানেজ করেন, ডিসিপ্লিনের সাথে টিমে দরকারি বদল আনেন, আর সবচেয়ে জরুরি, ইমোশন বা আবেগকে খেলার বাইরে রাখেন। আর ঠিক এখানেই একটা প্রফেশনালি ম্যানেজড সলিউশনের দরকার পড়ে। এমন একটা সমাধান যা ওই বিশেষজ্ঞ কোচের ভূমিকাটা পালন করার জন্যই তৈরি।
এটা আসলে একটা অল ইন ওয়ান সলিউশন, মানে একটাই ফান্ড যেটা কিনা নিজেই অন্যান্য এক্সপার্ট ফান্ড ম্যানেজারদের নিয়ে একটা শক্তিশালী টিম বানিয়ে ইনভেস্ট করে। এর মানে হলো মার্কেটের ওঠানামার সময় যে কঠিন সিদ্ধান্তগুলো নিতে হয় সেগুলো অটোমেটিক্যালি ম্যানেজ হয়ে যায়। ইনভেস্টরকে আর আলাদা করে মাথা ঘামাতে হয় না। কিন্তু প্রশ্ন হল, এই কোচ ঠিক কোন গেম প্ল্যানটা ফলো করে? চলুন এবার এর সিদ্ধান্ত নেওয়ার পেছনে স্ট্র্যাটেজিটা একটু বোঝার চেষ্টা করি। এর মূল ফিলসফিটাই হলো আসল ব্যাপার, একটা ডিসিপ্লিনড কাউন্টার সাইক্লিক্যাল অ্যাপ্রোচ। যদি সহজ করে বলি, তার মানে হলো যখন মার্কেটের সবাই লোভে একদিকে দৌড়াচ্ছে, এই স্ট্র্যাটেজিটা তখন সাবধান হয়ে যায়। আর যখন সবাই ভয়ে সবকিছু বেচে দিচ্ছে, তখন এটা সুযোগ খোঁজে। সোজা কথায়, এটা বাজারের ট্রেন্ড বা হাইপের পেছনে ছোটে না। এই ফ্রেমওয়ার্কটা মূলত ৩টে ধাপে কাজ করে। প্রথমত, এটা কিছু নির্দিষ্ট ডেটা আর ইনপুট দেখে ঠিক করে যে কোন মার্কেট সেগমেন্টে কতটা টাকা রাখা উচিত। দ্বিতীয়ত, এটা কিন্তু প্রতি মাসে খুব ডিসিপ্লিনের সাথে সে অ্যালোকেশনটাকে অ্যাডজাস্ট করে, যাকে আমরা রিব্যালেন্সিং বলি। আর সবশেষে এর লক্ষ্য একটাই, মার্কেটের বড় বড় ঝটকাগুলো এড়িয়ে একটা স্মুথ ইনভেস্টমেন্ট জার্নি দেওয়া। যেমন একটা উদাহরণ হিসেবে দেখুন, এটা হলো ফান্ডের এখনকার পজিশনিং। ওই ফ্রেমওয়ার্কের আউটপুট অনুযায়ী দেখতেই পারছেন, লার্জ ক্যাপের দিকে অ্যালোকেশনটা অনেকটাই বেশি রাখা হয়েছে। তো এই যে একজন প্রফেশনাল কোচ দিয়ে পুরো গেম প্ল্যানটা ম্যানেজ করা হচ্ছে, এর ফলে একজন ইনভেস্টরের ঠিক কি কি সুবিধে হয়, চলুন সেটাই দেখি। মূল সুবিধাগুলো হলো কয়েকটা পয়েন্টে। প্রথমত, প্রফেশনাল ম্যানেজমেন্ট, মানে সঠিক ফান্ড বাছাই আর রিব্যালেন্সিংয়ের দায়িত্বটা একজন অভিজ্ঞ ফান্ড ম্যানেজারের হাতে থাকে। দ্বিতীয়ত, আচরণগত ভুলগুলো অনেক কমে যায়, কারণ পুরো সিস্টেমটা একটা নির্দিষ্ট ফ্রেমওয়ার্ক মেনে চলে, আবেগের বশে নয়। আর তাছাড়াও এটা কর সাশ্রয়ীও বটে। মানে এই সবগুলো সুবিধাই কিন্তু একটা সলিউশনের মধ্যেই পাওয়া যাচ্ছে। এই পুরো আলোচনাটা প্রত্যেক বিনিয়োগকারীকে তার নিজের স্ট্র্যাটেজি নিয়ে একটা শেষ প্রশ্নের মুখোমুখি করে দেয়। প্রশ্নটা হলো, পোর্টফোলিওটা কি মার্কেটের সব রকম সিচুয়েশনের জন্য তৈরি, নাকি একাই ব্যাটসম্যান, বোলার আবার কোচ সবকিছু হওয়ার চেষ্টা করা হচ্ছে?